শুরু করছে আজ নতুন পর্ব প্রেতলোকের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার যে ঘটনাটা পাঠিয়েছি সে থাকে বারুইপুরে। তো সে যেমন করে আমায় লিখে পাঠিয়েছে এরকম আমি সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। আমার নাম অভিক, বাড়ি বারুইপুরে। যে ঘটনা আজ লিখে পাঠাচ্ছি সেটা আমার এবং আমার বন্ধুর সাথে ঘটে গেছে কিছু বছর আগে। বন্ধুর নাম প্রীতম। আমরা দুজনে একসাথে স্কুলে পড়তাম। তারপর স্কুল শেষ করে আমাদের মধ্যে যোগাযোগ ছিল, কিন্তু কলেজে পড়ার জন্য কলকাতায় চলে যায়। তারপর আমার সাথে যোগাযোগ ছিল কিন্তু সেরকম দেখা হতো না। একদিন হঠাৎ করে প্রীতম আমায় ফোন করলো, বললো যে ভাই আমি যাচ্ছি বারুইপুরে, পিসি আমায় ডাকছে, বলছে যে কিছু দিনের জন্য দেখা করে যা। তখন আমি বললাম যে তাহলে আমাদের বাড়িতেও কিছু দিনের জন্য থেকে যাস। সে একেবারেই রাজি হয়ে গেল। যেদিন তার আসার কথা সেদিন সে আমায় বললো যে ভাই মহানদীর ধারে একটু দাঁড়াস, আমি তারপরে তোদের বাড়ি যাওয়ার রাস্তা চিনি না। তো আমি বললাম ঠিক আছে। রাত 9টা বাজে আমি কি দাঁড়ালাম মহানদীর ধারে। সেটা কোনো নদী নয়, একটা বিশাল বড় ঝিল। এতটাই বড় যে লোকে সেটাকে মহানদী নাম দিয়ে দিয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করেই যাচ্ছি। ফোন করছি কিন্তু কোনো পাত্তা নেই। যখন ও এলো সময় তখন 11:50। এবার আমি ওকে বললাম যে ভাই তোর কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? তোর কখন আসার কথা ছিল, তুই কখন এলি? প্রীতম বলছে যে ভাই কী করবো বল, পিসি আটকে দিয়েছিল, ছাড়তেই চাইছিল না, শুধু বলছে যে আরেকটু থেকে যা, আরেকটু থেকে যা। এই জন্যই দেরি হয়ে গেল। আমি বললাম ঠিক আছে চল এবার। কিন্তু আমি দেখলাম যে প্রীতম মহানদীর দিকে এক দৃশ্যে তাকিয়ে আছে। আমি বললাম কী রে, কী দেখছিস? বাড়ি চ। প্রীতম বললো যে কিছুক্ষণ থাক না এখানে, কি সুন্দর শান্ত পরিবেশ, কত বছর পর এখানে এলাম। আমি বললাম না ভাই, এখানে এই সময় একটুও থাকা যাবে না। ও বলছে কেন, কি হয়েছে? আমি বললাম এখন এসব বলার মতো জায়গা এটা না, তুই বাড়ি চ, তোকে আমি সব কিছু বলবো। তখন প্রীতম এক কথা বলে যাচ্ছে যে ভাই আমি একটু এখানে থাকবো, এই শান্তির জন্যই আমি কলকাতা থেকে বাইরে এসেছি। এই নিয়ে অনেকক্ষণ ঝগড়া ঝামেলা মানে কথা কাটাকাটি হওয়ার পরে ওকে আমি বললাম যে ভাই এই মহানদীতে কত লোক সুসাইড করেছে জানিস তুই? এখানে অনেকে খুন করে বডি এখানে ভাসিয়ে দেয়। কি দুদিন আগে একটা মেয়ে এখানে সুসাইড করলো। রাতেরবেলা এখানে থাকাই যায় না। অনেকে অনেক কিছু দেখেছে রাতেরবেলা এখানে। আর এই নদীটা সম্পূর্ণ একটা অভিশপ্ত নদী। এখানে যেই স্নান করতে আসে সেই মারা যায়। এখন এর জন্য এখানে কেউ স্নানও করে না। এইসব বলছে, কিন্তু প্রীতম কিছু মানে এইসব আমি বললাম কিন্তু প্রীতম কিছুই বিশ্বাস করলো না। ও আমাকে বললো কোথায়, আমি কিছু শুনিনি তো এইসব। আমি বললাম যে তুই কি এখানে থাকিস যে তুই শুনবি? তখন বলছে আগে তো থাকতাম। আমি বললাম যে তুই এখানে আগে থাকতিস, কিন্তু সে তো তুই অন্যদিকে থাকতিস, আমাদের এদিকে তো থাকতিস না। তারপর প্রীতম বলছে ধুর এসব ভুলভাল গল্প আমায় শোনাস না, তুই বাড়ি যা, আমি কিছুক্ষণ পরে যাচ্ছি। আমার মাথাটা এতটাই গরম হয়ে যায় যে আমি আর একটা কথা না বলে চলে যাই সেখান থেকে। বাড়ি এসে আমি নিজের ঘরে বসে আছি যে কখন প্রীতম আসবে, কারণ ও আসলে দরজা খুলতে হবে, খেতে দিতে হবে। রাত তখন 2টো বাজে। আমি দেখলাম যে এখনও ও আসেনি। এবার আমি ভাবলাম যে হয়তো ও বাড়ি আসার রাস্তাটাই চিনতে পারছে না। এই ভেবে আমি যেই বেরোবো ভাবলাম, যে দরজাটা খুললাম দেখি প্রীতম আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কেমন একটা ভাবে। আমি বললাম যে কী রে, কী হলো? তখন বললো কোথায়, কিছু হয়নি তো। আমি জিজ্ঞেস করলাম কখন এসেছিস? বললাম এই তো কিছুক্ষণ আগে। আমি বললাম যে বেল বাজাবি তো? বলে আমি ভাবলাম তুই খুলবি, ওর জন্য আমি আর বেল বাজাইনি। এই বিষয়গুলো খুব অবাক লাগলো যে মানে আবার কীরকম কথাবার্তা হলো, যে ভাবলাম খুলবো তাই বলে বেল বাজায়নি, এরা কীরকম কথা। তো যাই হোক, ও ঘরের ভেতরে ঢুকে এলো, আমার ঘরে এসে বসলো, আমি ওকে খেতে দিলাম, নিজেও খেলাম এবং আমার যে খরগোশটা রয়েছে সেটাকেও খেতে দিলাম। খাওয়ার পরে দেখলাম প্রীতম জামা খুলে নিজের শরীরটাকে একটু মানে পাখা চালিয়ে দিচ্ছে, বলছে আমার গরম লাগছে। আমি বললাম তুই কি পাগল নাকি, এত ঠান্ডায় তোর গরম লাগছে? ঠান্ডা লেগে যাবে তো। ও শুধু বলে যাচ্ছে আমার গরম লাগছে। একটু অবাক তো লাগছিল, কিন্তু অত বিশেষ পাত্তা দিলাম না, শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে ঘুম ভাঙলো, দেখি আমার পাশে প্রীতম নেই। ভাবলাম বাথরুমে গেছে হয়তো। উঠে গিয়ে দেখি ও বাথরুমেও নেই। আমি খুঁজতে লাগলাম যে কোথায় গেল, কোথায়, কোথাও পাচ্ছি না। অনেকক্ষণ ধরে খোঁজার পরে দেখি ওপরে যাওয়ার সিঁড়ির পাশে ও বসে আছে পেছন ঘুরে। মনে হচ্ছিল যে ওর হাত নড়ছে, মানে কিছু একটা করছে ও পেছনে ঘুরে। আমি ওকে ডাকলাম, ও আমার দিকে তাকালো। তারপর যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। দেখি ওর সারা শরীর আর মুখে আর হাতে রক্ত লেগে রয়েছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, কি করলি এসব? তখন ও আমার দিকে ওর একটা হাত
বাড়িয়ে দিল আর বলছে এই নে খা। আমি ওর হাতের দিকে তাকিয়ে দেখলাম ওর হাতে আমার খরগোশটা রয়েছে। আমার ওই দেখে চিৎকার করে উঠলাম, এটা তুই কী করলি? তখন ও একটা বিশাল জোরে ঢেকুর তুললো। সেটা এতটাই জোরে ছিল যে ওপর থেকে বাবা মা নিচে নেমে এলো। বাবা মা জিজ্ঞেস করে যে কী হলো এসব। আমি তাদের সব কিছু বললাম। তারপর দেখলাম যে প্রীতম কেমন একটা বেহুশ হয়ে গেল। আমি মা বাবাকে সব কিছু বলার পর মা বাবা আমায় বললো যে এখন কিছু বলিস না, কাল সকালে ওর সাথে কথা বলিস। তারপর ওকে ঘরে নিয়ে এসে শুয়ে দিলাম। পরদিন সকালে উঠে দেখলাম ওর কোনো কিছুই মনে নেই। ওকে আগের দিনে রাতে যা যা বলছি সব কিছু অস্বীকার করছে। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম যে কাল রাতে তুই কোথায় ছিলিস? আমি যখন চলে এলাম তারপরে, তখন ও বললো যে ওই মহানদীর সামনে একটা ঝুপড়ি আছে, ওখানে নাকি একটা সুন্দর মেয়ে বসেছিল, ওর সাথে কথা বলছিল। আমার মনে সন্দেহ হতে শুরু করে, কারণ ওখানে কোনো ঝুপড়ি নেই। এবার আমি ওকে বললাম যে চল আমি ওখানে যাবো তোর সাথে, দেখি কোথায় কী সুন্দর মেয়ে। প্রথমেও রাজি হয়ে গেল একবারেই। গেলাম সেখানে, গিয়ে দেখি হ্যাঁ সেখানে সত্যি একটা ঝুপড়ি রয়েছে, কিন্তু কোথাও কেউ কোনো মেয়ে নেই, কোনো লোক নেই। ওকে জিজ্ঞেস করলাম যে কী রে, কোথায় সেই সুন্দর মেয়ে? তখনও বলছে যে দাঁড়া আসবে। আমরা দুপুরে এসেছিলাম, অপেক্ষা করতে করতে রাত হয়ে গেছে, প্রায় 10টা মতো বাজে। আমি বললাম দাঁড়া আসছি, এই বলে একটু সাইডে গেলাম টয়লেট করার জন্য। ঝুপড়ির পেছনে যেতেই দেখি একটা কোনো ছেলে বেহুশ হয়ে পড়ে রয়েছে ঝুপড়ির পেছনে। আমি ওর সামনে গিয়ে ওকে মানে হাতটা ধরে সামনে করালাম, মানে মুখটাকে ওপরে করালাম। তারপর দেখি সেটা আর কেউ না, সেটা হচ্ছে প্রীতম। আমার এই দেখে অবস্থা খারাপ। আমি দৌড়ে এলাম যেখানে আমি প্রীতমের সাথে এতক্ষণ বসেছিলাম। এসে দেখি সেখানে কেউ নেই। তারপর প্রীতমকে ডাকলাম আবার ওর কাছে গিয়ে। ও উঠলো, বললো যে ও নাকি কাল রাত থেকে এখানেই পড়ে আছে। আমি বললাম কী বলছিস এসব? বলছে হ্যাঁ কাল রাতে নাকি আমি চলে আসার পরেই ও নাকি মানে বাড়ি আসার জন্য এগোচ্ছিল, তখন নাকি একটা মেয়ে ওকে বললো যে ওর একটু সাহায্য করতে। আমি বললাম কিসের সাহায্য? মানে প্রীতম বলছিল কিসের সাহায্য? তখন মেয়েটা বললো ওর সাথে একটু ঝুপড়িতে যেতে হবে, একটু কি কাজ আছে। তো প্রীতম বললো ঠিক আছে চলুন, এই বলে সে ঝুপড়িতে নিয়ে গেল। তারপর নাকি ওকে কিছু একটা খেতে দিয়েছিল, পানীয় টাইপের। তারপর থেকে আর নাকি ওর কিচ্ছু মনে নেই। এরপরে আমরা দুজনে বাড়ি চলে এলাম। দুজনে ভাবতে লাগলাম যে আগের দিন রাতে তাহলে কে ছিল আমাদের ঘরে, কার সাথে আমি সারা রাত শুয়েছিলাম এবং কেই বা আমার খরগোশটাকে মেরে খেলো। এসব ভাবতে ভাবতে আমাদের মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছিলো। এবং এরপরে আমাদের প্রায় 5-6 দিন ধরে জ্বর ছিল। বাবা মা আমাদেরকে ডাক্তারের কাছে দেখায়, কিন্তু কোনো ডাক্তারের কোনো কাজ হয়নি। তারপরে এক মন্দিরে নিয়ে যায়, পুজো করায় আমাদের নামে। তারপর গিয়ে আমাদের শরীর আস্তে আস্তে ঠিক হতে থাকে। তো এটাই ছিল আজকে ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলি সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। এবং আপনাদের জীবনে যদি কোনো ঘটনা ঘটে থাকে মেল করুন pretlok00@gmail.com ইমেলে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।